আমি রয়েছি ঘোষপুকুর শীতলা মন্দিরে, আর আমার ঠিক মাথার উপরে দেখতে পাচ্ছেন যে একটা বিরাট লক্ষ্মী ভান্ডার, সেই থেকে অনেকগুলো টাকা, আর তার চারিপাশে ছোট ছোট মাটির ঘর। 8 থেকে 80 আমরা কিন্তু সঞ্চয় করি এই মাটির ঘর, যেটাকে লক্ষ্মীর ভান্ডার বলা হয়। অনেকে মনে করে থাকতে পারে যে লক্ষ্মীর ভান্ডারকে হয়তো প্রমোট করা হচ্ছে সরকারি যে প্রকল্প, যদিও সেটা কিনা সেটা আমরা জানতে পারবো পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলার পর। কিন্তু এই যে লক্ষ্মীর ভান্ডার, এটা থেকে কিন্তু সঞ্চয়ের কথা মনে পড়ে যাচ্ছে যে আমরা কিন্তু এই ব্যয় বাঁচিয়ে একটু একটু করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে এই লক্ষ্মীর ভান্ডারেই রাখি। এই যে ঘোষপুকুর শীতলা মন্দিরের যে মণ্ডপ সজ্জা, সেই শিল্পী আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ দাস, তার সঙ্গে কথা বলবো। এই যে মণ্ডপ সজ্জা, ছোট ছোট দেখছি অজস্র ভার, এই ভার কি লক্ষ্মীর ভান্ডারকে কোথাও তুলে ধরছে? ট্রেডিশনালি যদি একটা ভান্ডারের কথা বলি, তো সেটা আমরা নিজেরাই পরিচিত ভান্ডারকে লক্ষ্মীর ভান্ডার বলেই থাকি। যেহেতু লক্ষ্মী দেবী আমাদের উপার্জনের একটা জায়গা, তাকে আমরা পূজিত করি যাতে আমাদের উপার্জনটা বাড়ে। তো মূলত পুরো ইনস্টলেশনটাই ভান্ডার দিয়ে করা হয়েছে। এবং আজকে দুর্গাপুজোর মানচিত্রে প্রথম কলকাতা দুর্গাপুজোর কোনো ক্লাব যারা একই মণ্ডপের মধ্যে দুটো মণ্ডপ এবং দুটো মাতৃ প্রতিমা দেখিয়ে সেই সঞ্চয়ের ভাবনাটাকে তুলে ধরেছে। মানে মূল প্রতিমা কি ওটাই, মানে দুটো প্রতিমা কেন, এটা নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে। আগে তো আমরা তো ছবিতে পুজো করতাম, কোনো মাতৃরূপে না, তো সেক্ষেত্রে তো সেটাও থেকে পূজিত করা হতো। তো সেটা একটা পটচিত্র ভাবনায় আজকে এই মূর্তিটা আছে। তেমনই ভাড়ের মণ্ডপটা যেহেতু আলাদা করে একটা আলাদা আদলের মণ্ডপ করা যায়, তাই জন্য তার জন্য একটা সেপারেট মাতৃপ্রতিমা। এবার নির্ভর করছে ক্লাব কোন টাইপের পুজো করবে, কেন দুটো মূর্তি প্রতিমাকে পুজো করা হয়, কিন্তু প্রতিমা হিসাবে দুটোই প্রতিমা। ঘোষপুকুর শীতলা মন্দিরে গোটা মণ্ডপ জুড়েই রয়েছে সাবেকিয়ানা। আমার ঠিক পেছনের দিকে রয়েছে সেই পুরোনো দিনের আলমারি, সেই পুরোনো দিনের গ্রামোফোন, মানে সব সঞ্চিত জিনিস যাকে বলা যায়। আর এই যে সঞ্চয়, এবার তাদের থিম সঞ্চয়, শিল্পী বলেই দিয়েছেন। আর যারা সঞ্চয় করতে পারেন না, বলেন যে আয় হু করে জলের মতো ব্যয় হয়ে যায়, তাদের জন্য কিন্তু এটা একটা ইন্সপিরেশন হয়ে থাকলো।